Realme 10R 3 OnePlus 10R রিয়েলমির এই ফোনটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। দেখেছেন তো বারবার একই ভুল হয়ে যাচ্ছে। এটা OnePlus 10R, তার সত্ত্বেও বারবার রিয়েলমির কথা চলে আসছে। কারণ এই ফোনটা হাতে নিয়ে আমার একবারও OnePlus-এর ফোন বলে ফিলই হয়নি। এই ফোনটার দাম ইন্ডিয়ান মার্কেটে 40,000 রুপি, বাংলাদেশে প্রায় 50,000 টাকায়। তো এই প্রাইস পয়েন্টে আমাদের এই ফোনটাতে কি পাওয়া উচিত? গ্লাস বডি ডিজাইন, অ্যালুমিনিয়াম ফ্রেম, এসব এই ফোনে কিচ্ছু নেই। এখানে পলিকার্বনেটের ফ্রেম রয়েছে, পলিকার্বনেটের ব্যাক প্যানেল রয়েছে, যেটা হ্যাঁ কোয়ালিটি ভালো, তবে এই প্রাইস পয়েন্টে এসে এটাকে অ্যাকসেপ্ট কখনোই করা যায় না। আর তাছাড়া OnePlus-এর ফোনের সব থেকে বড় বৈশিষ্ট্য অ্যালার্ট স্লাইডার। এই ফোনটাতে সেই অ্যালার্ট স্লাইডারও নেই। তাহলে কিভাবে বুঝবো আমি এটা OnePlus? হ্যাঁ, এই পেছনের লোগোটা দেখেই আপনাকে শুধুমাত্র বুঝতে হবে এটা একটা OnePlus-এর স্মার্টফোন। না হলে বাদবাকি এই ফোনটা সম্পূর্ণ ফিল দিচ্ছে একটা রিয়েলমি স্মার্টফোন বা একটা টিপিক্যাল ওপোর স্মার্টফোনের মতো। যাই হোক, পলিকার্বনেট বডি প্রিমিয়াম লুকস দিলেও প্রিমিয়াম ফিল কিন্তু কখনোই দেয় না। দেখেছেন তো, আবার আপনারা ভুল করছেন, ভাবছেন তো আমি এই ফোনটা রিভিউ করছি। একদম নয়, আমি এই ফোনটার আমার বাস্তব ব্যবহারের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি মাত্র। কোনো রকম দেরি করবো না, সোজা এপিসোডের মূল পর্বে চলে যাবো। শুধুমাত্র একটা ছোট্ট রিমাইন্ডার দেবো, কোথাও গিয়ে ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। এরপর তাহলে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, ডিসপ্লে সেকশনে সত্যিই OnePlus-কে কিচ্ছু বলার নেই। একদম টিপিক্যাল OnePlus-এর ডিসপ্লে এখানে প্রোভাইড করা হয়েছে 6.7 ইঞ্চি। এছাড়াও একটা রাশভারী নাম দেওয়া হয়েছে ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। না, এটা নিয়ে OnePlus-কে বাহবা দেওয়ার মতো কিচ্ছু নেই। একদিকে সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার উপর হায়ার রিফ্রেশ রেট, এটারই নাম দিয়ে রাশভারী একটা নাম করা হয়েছে ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। এই যে অ্যামোলেড ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেটা 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও এখানে 60 হার্জ, 90 হার্জ এবং 120 হার্জের মধ্যে আপনি সুইচ করতে পারবেন। এছাড়াও এই ডিসপ্লেতে HDR10+-এর সাপোর্ট রয়েছে এবং 720 হার্জের সম্ভবত টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে। যদিও সেটা গিমিক, কারণ আপনি ফোনটা 120 হার্জ পর্যন্ত ইউজ করতে পারবেন। কিছু কিছু গেম, সেই গেমটা হয়তো আপনি জীবনে খেলবেন না, সেই গেমে হয়তো 720 হার্জের টাচ স্যাম্পলিং সাপোর্ট রয়েছে, তবে আপনি এখানে সেটা সাপোর্ট পাবেন। এছাড়াও কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে ডিসপ্লেতে। অন্তত ডিসপ্লের ক্ষেত্রে এটুকুই আমাদের সান্ত্বনা, এখানে অন্তত কোনো কম্প্রোমাইজ করেনি OnePlus। এছাড়াও 1000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আমি ডাইরেক্ট সানলাইটে এটা ইউজ করে দেখেছি, কোনো রকম ভিজিবিলিটির অভাব হয় না। এছাড়াও টাচ স্মুথনেস, টাচ রেসপন্সিভনেস অবশ্যই খুব ভালো ছিল। এক অ্যাপ্লিকেশন থেকে আর এক অ্যাপ্লিকেশনে যখন আমি সোয়াইপ করে ফোনটা ইউজ করছিলাম, ডিসপ্লেতে কিন্তু কোনো রকম জিটার আমি লক্ষ্য করিনি। তবে হ্যাঁ, এক জায়গায় যেটা আমি লক্ষ্য করেছি সেটা পারফরমেন্স সেকশনে এসে কথা বলছি, কিন্তু এর ডিসপ্লে চিন এবং বেজেল যথেষ্ট পাতলা লেগেছে। এটার জন্য অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা যায়। ওয়াইল্ড ওয়াইন L1-এর সাপোর্ট আছে, অর্থাৎ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে আপনি ফুল HD+ কন্টেন্ট উপভোগ করতে পারবেন। এছাড়াও ইউটিউবে যেহেতু HDR10+-এর সাপোর্ট রয়েছে, আমি বিভিন্ন ভিডিও দেখেছি, কালার অ্যালগোরিদম যথেষ্ট ভালো ছিল। এছাড়াও যদি সাইড প্যানেল থেকে দেখা হয় সেখানেও কিন্তু কালার রিফ্লেকশনের কোনো রকম সমস্যা নেই। এখানে বলতে হয় মাল্টিমিডিয়া জগতে অবশ্যই বেটার এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারছে। তবে হ্যাঁ, এখানে সাউন্ড কোয়ালিটির কথা বললে ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে। তবে ডুয়েল স্পিকারে যখন আপনি 100% ভলিউম দিয়ে শুনবেন, তখন কিছুটা মনে হয় আমার ওই সাউন্ডটা না টাইনি হয়ে যায়। আপনারা একটা উদাহরণ শুনুন, তাহলেই বুঝতে পারবেন। তার মানে এটা নয় যে সাউন্ড কোয়ালিটি একেবারেই খারাপ, তবে হ্যাঁ আর একটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। দুটো ফোনকে পাশাপাশি রেখে কম্পেয়ার করলে তবে কিছুটা ধরা পড়ে, না হলে সিঙ্গেল ইউজেসে একেবারেই ধরা পড়বে না। এরপরে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? OnePlus এখানে ইউজ করেছে মিডিয়াটেকের প্রসেসর। OnePlus 9R যেটা এই ফোনটার আগে এসেছিল, সেই ফোনটায় OnePlus ইউজ করেছিল কোয়ালকমের প্রসেসর। কিন্তু এবার মিডিয়াটেকের প্রসেসর কেন? কারণ রিয়েলমি এখানে কোয়ালকমের প্রসেসর দিতে চায়নি। হ্যাঁ, OnePlus রিয়েলমির সাথে অনেক ঝগড়া করেছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত মিডিয়াটেক জিতে যায়। রিয়েলমি বলে না মিডিয়াটেকের প্রসেসর দিয়েই তারা ফোন লঞ্চ করবে, সুতরাং বাধ্য হয়ে OnePlus ও মিডিয়াটেকের প্রসেসর বেছে নেয়। কি বুঝলেন তো? এখানে OnePlus ইউজ করেছে মিডিয়াটেকের Dimensity 8100 ম্যাক্স প্রসেসর। এখানে OnePlus বলছে মিডিয়াটেকের Dimensity 8100 চিপসেটটাকে নিয়ে তারা বেশ কিছুটা কাস্টমাইজ করে ম্যাক্স নাম দিয়ে লঞ্চ করেছে, তার জন্য এটা ম্যাক্স। যদিও সেটা একেবারেই গিমিক। এখানে আমরা AnTuTu চেক করেছি, প্রায় 6,78,000-এর আশেপাশে স্কোর এসছে। আমরা থ্রটলিং টেস্ট করেছি, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, DDR5 র্যাম রয়েছে। স্পেসিফিকেশনের দিক থেকে তো একদম তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছে, কিন্তু আসলে আমরা পারফরমেন্স
পারফরমেন্স কেমন পাচ্ছি। প্রথমেই বলি, ডেইলি লাইফে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করে থাকি, সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের বড় অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি, ফটো এডিটিং করি, সেক্ষেত্রে কোনো রকম আপনার প্রবলেম হবে না। এমনকি আমি কাইন মাস্টারে ভিডিও এডিট করলাম, সেক্ষেত্রেও কোনো রকম প্রবলেম হয়নি। তবে হ্যাঁ, বেশ কিছু অ্যাপ্লিকেশন এখনও মনে হচ্ছে এই প্রসেসরের সঙ্গে অপটিমাইজ নয়। যেমন টুইটার, আমি টুইটারে যখন স্ক্রল করতে গেলাম এটা বেশ কিছুটা জিটার করলো। তবে হ্যাঁ, এটা কিন্তু এর কোনো রকম ইউআই অ্যাপ্লিকেশনে নেই, কিছু কিছু অ্যাপ্লিকেশনের ভেতরে কিন্তু এই জিটারনেসটা দেখা যাচ্ছে। সুতরাং এটা মোটামুটি অপটিমাইজেশনের অভাব ধরে রাখতে পারেন, পরবর্তীতে অবশ্যই এটা আপডেটের মাধ্যমে ঠিক করা সম্ভব। এছাড়াও আপনি গেমিং পারফরমেন্স নিয়ে কথা বললে প্রথমেই বলবো আমি মোটামুটি বিজিএমআই খেলেছি, এছাড়াও এনএফএস খেলে দেখেছি। এনএফএস এর ক্ষেত্রে কালার অ্যালগরিদম ঠিক ছিল, তবে দু একটা জায়গায় আমি ফ্রেম ড্রপ লক্ষ্য করেছি। বিজিএমআই আমি কিন্তু এখানে এইচডিআর হাই গ্রাফিক্স সেটিংসে খেলে দেখেছি। আমি ঘন্টাখানেক লং সেশন কিন্তু গেমিং করেছি, তো সেক্ষেত্রে আমার কিন্তু পারফরমেন্স কোথাও ড্রপ করেনি, স্মুথলি এখানে খেলা যাচ্ছিল। এছাড়াও আমার এখানে মোটামুটি 50 থেকে 55 এফপিএস কিন্তু দিয়েছিল যখন অ্যাটাকিং হচ্ছিল। সুতরাং গেমারদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। তবে গেমিং এর ক্ষেত্রে IQ9AC ফোনটাকে কিন্তু আমার বেটার অপটিমাইজ লেগেছে। IQ9AC ফোনটার রিভিউও কিন্তু আমাদের পরিবারে আছে, আই বাটনে লিখ দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। কি বললেন, ফোনটা গরম হচ্ছে কিনা? জানি আপনারা ভয় পাবেন, আর ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ OnePlus Nord 2 প্রায় 8 থেকে 9টা ডিভাইস ব্লাস্ট করেছে। তাহলে এই ফোনটা ব্লাস্ট করার সম্ভাবনা কতটা? আমার মতে এই ফোনটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, কারণ এই ফোনটা ওভারহিট হচ্ছে না। হ্যাঁ, হিট হচ্ছে, তবে সেটা ওভারহিট নয়। এছাড়াও এই ফোনটায় দুটো মোড দেওয়া হয়েছে, একটা নর্মাল মোড, একটা হাই পারফরমেন্স মোড। হাই পারফরমেন্স মোডে যখন আপনি ফোনটা ইউজ করবেন তখন কিন্তু ফোনটা আরেকটু বেশি গরম হয়। তবে হ্যাঁ, কোনো অবস্থাতেই পারফরমেন্স একদমই ড্রপ করে না। তবে হ্যাঁ, একটা জিনিস ড্রপ করে, সেটা হচ্ছে ব্যাটারি। হাই পারফরমেন্সের ব্যাটারি বেশি খায়। এরপর দু একটা ছোটোখাটো ফিচার্স শেয়ার করে নিই। প্রথমেই বলি, এখানে কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক নেই। ও, এটা ফিচার্স নয়, এটা মিসিং ফিচার্স। যাই হোক, এছাড়াও এখানে ডুয়েল সিম কার্ড সাপোর্ট রয়েছে, কোনো রকম মাইক্রোএসডি কার্ড স্লট নেই। আমি এখানে কল কোয়ালিটি বা নেটওয়ার্ক রিসেপশন নিয়ে কোনো রকম অভিযোগ করব না, কারণ লো নেটওয়ার্ক কভারেজ এরিয়াতেও এটা ভালো পারফরমেন্স প্রোভাইড করছে। ক্যারিয়ার অ্যাগ্রিগেশনে সাপোর্ট রয়েছে। এছাড়াও বিভিন্ন সেন্সারের কথা বলতে গেলে সমস্ত প্রয়োজনীয় সেন্সার রয়েছে, এনএফসি রয়েছে, এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মোটামুটি আমার ঠিক পজিশনই লেগেছে, কোনো রকম অসুবিধা হবে না। তবে হ্যাঁ, এটা খুবই অ্যাকুরেট এবং ফাস্ট। হাতে টুকটাক ঘাম রয়েছে আমার, তা সত্ত্বেও এটা কাজ করে যায়। এই OnePlus আর OnePlus নেই। কেন এ কথা বলছি? কারণ এর সফটওয়্যার। OnePlus-এর স্মার্টফোনগুলো আমরা বেছে নিতাম শুধুমাত্র সফটওয়্যারের একটা আলাদা এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। এর সফটওয়্যারে আলাদা কোনো এক্সপিরিয়েন্স নেই। আপনি একটা ওপোর স্মার্টফোন থেকে যে ধরনের এক্সপিরিয়েন্স পাবেন, ঠিক একই এক্সপিরিয়েন্স রয়েছে OnePlus 10R-এ। তবে হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে দু একটা আলাদা থিম রয়েছে, এটুকুই। তবে OnePlus এখানে প্রমিস করেছে 3 বছরের পর্যন্ত অপারেটিং সিস্টেমের আপডেট দেবে, অর্থাৎ আপনি এখানে Android 15 পর্যন্ত সাপোর্ট পাবেন। আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, এখানে ব্লোটওয়্যার সংখ্যা একেবারেই নেই। তো সেক্ষেত্রে এই জিনিসটাই এখনও কিন্তু OnePlus-এর ফোনকে অক্সিজেন দেয়, অর্থাৎ অক্সিজেন ওএস-এর সাপোর্ট এখনও পর্যন্ত রয়েছে। তবে যে কোনো দিন এখানে কিন্তু কালার ওএস-এর সাপোর্ট চলে আসবে বা কালার ওএস-এর আপডেট আসবে, এটা নিয়ে এখনই কিন্তু আমরা ভবিষ্যৎবাণী করতে পারছি না। এরপর আমরা কথা বলবো OnePlus-এর সব থেকে সমালোচিত ফিচার্সকে নিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, ক্যামেরা। এখানে ইউজ করা হয়েছে সনি IMX766 সেন্সার, যেটা একটা 50 মেগাপিক্সেলের সেন্সার। এর সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলেস, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার কাজের নয়, ছেড়ে দিন। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মেনটেন করতে পারে। এছাড়াও আমার যেটা ভালো লেগেছে, কোনো রকম কালার শিফটিং ইস্যু নেই। তবে হ্যাঁ, ছবির যে ক্লিয়ারিটি বা ছবির যে শার্পনেস, সেটা কিছুটা হলেও ঘাটতি দেখা যায়, যেহেতু আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আমার মতে এখানে 12 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল। যাই হোক, তবে প্রাইমারি ক্যামেরা দিয়ে মোটামুটি আমার মনে হয়েছে OnePlus অনেকটা ক্যামেরাতে ইমপ্রুভ করেছে। আমরা এখানে বিভিন্ন লাইটিং কন্ডিশনে বিভিন্ন ধরনের ছবি তুলেছি, তো সেক্ষেত্রে ছবির শার্পনেস ঠিকঠাক ছিল। হ্যাঁ, কিছু কিছু কালারের ক্ষেত্রে কিন্তু এটা একটু ওভার বুস্ট করে, যেমন সবুজ কালারটা একটু ওভার বুস্ট করে, লাল কালারটা একটু ওভার বুস্ট করে। এছাড়া বাদবাকি অন্যান্য কালার ন্যাচারাল রাখার চেষ্টা করে। এছাড়াও আমি বিভিন্ন অবজেক্টের ছবি ক্যাপচার করেছি, তো সেক্ষেত্রেও আমার কোনো রকম প্রবলেম হয়নি। এখানে দেখুন S2S ডিটেকশন বা পোর্ট্রেট মোডের ছবিগুলো কিন্তু দুর্দান্ত আসছিল। তবে হিউম্যান ফেসের যখন ছবি আমি তুলতে যাচ্ছি, তখন সেক্ষেত্রে আমার মনে হয়েছে হিউম্যান ফেসটাকে বা হিউম্যান স্কিনটাকে একটু স্মুথ করে দিচ্ছে, একটু ফর্সা করে দিচ্ছে, যেটা আমরা ওপো এবং ভিভোর অ্যালগোরিদম দেখে আসি। OnePlus এখানে সেই ওপোর অ্যালগোরিদমটা ইউজ করার চেষ্টা করছে। তবে মোটের ওপর ছবির ক্লিয়ারিটি অবশ্যই ভালো। তবে হ্যাঁ,
এই প্রাইস রেঞ্জে স্যামসাংয়ের ফোনের ক্যামেরা কিন্তু আরও বেটার অপটিমাইজ। তবে হ্যাঁ, যারা পারফরমেন্স চাইছেন তাদের জন্য এই ফোনের ক্যামেরা অনেকটা মানানসই। এরপর যদি আমরা সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আমরা বিভিন্ন অ্যাটমসফিয়ারে বিভিন্ন ধরনের সেলফি তুলেছি। এখানে দেখুন স্ক্রিনটা একটু স্মুথ করে দিচ্ছে, ফর্সা করে দিচ্ছে। এছাড়াও সেলফি ক্যামেরার ক্ষেত্রে ডাইনামিক রেঞ্জ আমার মনে হয়েছে বেশ কিছুটা দুর্বল, কারণ আমি যে সেলফি ক্যামেরার ছবিগুলো দেখেছি পেছনের দিকে আকাশটা দেখুন বেশ কিছুটা ব্লোন আউট হয়ে গেছে। তো সেক্ষেত্রে অবশ্যই সেলফি ক্যামেরাকে কিন্তু এখনও অপটিমাইজ করা দরকার রয়েছে। লো লাইটের ক্ষেত্রে সেলফি ক্যামেরায় কিছু নয়েজ আসছে, তবে হ্যাঁ সেলফি ক্যামেরাও চলনসই। আর হ্যাঁ, ভিডিও ক্যামেরার কথা বলতে গেলে ওআইএস এর ফিচার্স রয়েছে। এছাড়াও এখানে 4K 30 FPS এ ভিডিও সাপোর্ট রয়েছে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080 আপ টু 60 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। এরপর তাহলে কনক্লুশনে আসি। দেখেছেন ব্যাটারিটা নিয়ে কথা বলা হয়নি। 5000 mAh ব্যাটারি এবং আমাদের ইউনিটে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। হ্যাঁ, 150 ওয়াটের ফাস্ট চার্জিং আপনাকে দাম বেশি দিয়ে কিনতে হবে না, আমার মনে হয় না অতটা দরকার রয়েছে। এই ফোনটা 0 to 100% করতে আমার 42 মিনিট টাইম লেগেছে। এছাড়াও মোটামুটি সারাদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে গেছে। আমি সারাদিন ফোনটা ইউজ করছি, এখনো পর্যন্ত আমার কিন্তু 17% অর্থাৎ 17% ব্যাটারি কিন্তু লেফট রয়েছে। অর্থাৎ আপনি যত হেভি ইউজারই হন না কেন, একদিনের ব্যাটারি ব্যাকআপ আপনাকে অবশ্যই দিয়ে দেবে। তাহলে এবার কনক্লুশনে আসা বেলা, এই ফোনটা কাদের জন্য? প্রথমেই বলি, আপনি যদি ক্যামেরা লাভার হন, এই প্রাইস রেঞ্জে স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন চোখ বন্ধ করে ওই ফোনটা নিয়ে নিন। তবে হ্যাঁ, পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন চাইছেন তাহলে এই ফোনটা আপনারা নিতে পারেন, বা এতটা আপনার বাজেট নেই তাহলে সেক্ষেত্রে আপনি কম বাজেটে রিয়েলমি GT Neo 3 ফোনটাও নিতে পারেন। একই ফোন, তবে এখানে ওয়ানপ্লাসের শুধু ব্র্যান্ড ভ্যালুটা রয়েছে, এছাড়া আর নতুন কিচ্ছু আমি পাইনি ওয়ানপ্লাসের ফোন হিসেবে। তবে হ্যাঁ, ফোনটা মোটের ওপর ভালো, এটুকুই। এরপর বাকি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সুতরাং ভাবুন তারপরে সিদ্ধান্ত নিন। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।